বিরোধী করবে আপনাদের উপজেলা নির্বাহী ক্ষমা চেয়ে নিয়েছি, আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে জেলা থেকে আসতে একটু দেরি হয়েছে, আর উপজেলাতে একটা মিটিং ছিল, সেটা করে আমরা এসেছি। আমাদের মাঝে আমাদের উপজেলা নির্বাহী স্যার, আপনাদের আমাদের থানার ওসি সাহেব এসেছেন, আমাদের ওসি তদন্তরা আমাদের ওসি সাহেব এসেছেন, তারপর আপনাদের জাতীয় দল বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা সভাপতি সেক্রেটারি এসেছেন, অন্যান্য নেতৃবৃন্দ এসেছেন। আমাদের এটা আসলে খুবই গর্বের বিষয়। আমরা একবার সীমান্তের পাশে আসলেও এই স্কুলটা কিন্তু ঠাকুরগাঁওয়ের জন্য গর্ব নিয়ে আসছে, তাই না? জেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। এইরকম একটা জায়গায় যে হয়েছে, এটা কিন্তু এই স্কুল নিজে নিজে হয়ে যায় না। এটা শ্রেষ্ঠ হওয়ার পিছনে আপনাদের অবদান আছে। আমি আজকে যে কথাটা আপনাদের বলতে আসছি, এটা আপনারা সবাই জানেন। আমি খালি একটা আপনাদের উদাহরণ দিই। আমি তো প্রাইমারি স্কুল হয়ে, হাই স্কুল হয়ে, কলেজ হয়ে, ইউনিভার্সিটিতে গিয়েছি, তারপরেই তো সরকারি চাকরি পেয়েছি, আজকে জেলা প্রশাসক পেয়েছি। আমি যদি আমার কলেজ জীবন পর্যন্ত, ক্লাস 1 থেকে কলেজ পর্যন্ত আমি ব্যাগ ব্যবহার করতে পারিনি। এই যে স্কুল ব্যাগ, এটা আমি কিনতে পারি, অর্থাৎ আমার মা বাবা আমাকে কিনে দিতে পারে। কলেজ পর্যন্ত ওই হাতে করে, আমরা হাই স্কুলে 10টা বই নিতে হইতো। কোন একটা বই যদি না নিতাম, টিচার আমাদের পিঠে বাড়িয়ে দিত। আমি কিন্তু টিচারটা বাড়িয়ে দিতে পারে, আমাদের বেঞ্চের নিচে মাথা দিয়ে তারপর পিঠে। সবগুলো 8টা 10টা বই আমরা নিতাম, সাথে 4-5টা খাতা, কলম একটা। আমাদের কলম যদি একটা হারাই যেত, আমার এখনো মনে আছে, কলম যদি হারাই যেত, পুরো রাস্তাটা খুঁজে বেড়াইতাম, পড়তে পড়তে পুরোটা আমরা খুঁজে বেড়াইতাম। আর হাই স্কুল পর্যন্ত আমি আপনাকে বলি, হাই স্কুল পর্যন্ত কোনোদিন আমি বাসা থেকে আমাকে 1 টাকা বা 2 টাকা দেওয়া হয় না টিফিন খাওয়ার জন্য টাকা দিতে পারতো না আমার বাবা। হাই স্কুলে আমি যেটা যেতাম সেটা 2.5 কিলো হেঁটে যেতাম, আর প্রাইমারি স্কুল যেটা সেটা 2 কিলো হেঁটে যেতাম। আমরা বৃষ্টির সময় স্কুলে যেতাম। আমি এই কথা বলে কেন বলছি, আমার জীবন থেকে এটা বলছি না, আপনাদের যে মায়েদেরকে, বিশেষ করে মায়েদেরকে আর বাবাদেরকে বলছি। কাজী নজরুল ইসলামরা আপনারা চিনেন? কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি না? আচ্ছা, এপিজে আব্দুল কালামকে আপনারা চেনেন? এপিজে আব্দুল কালাম নাম শুনছেন? ভারতের রাষ্ট্রপতি ছিলেন। আমি খালি 2জন মানুষের কথা বললাম। তারা কি ছোটকালে এরকম স্কুলে খাতা কলম, তারপর ভাত খেয়ে, ডিম খেয়ে স্কুলে যেতে পারছে? এপিজে আব্দুল কালাম কিন্তু পত্রিকা বিক্রি করতো, ওইটা করে তারপরে স্কুলে যেত না? আমি কথা রাখলে মায়েদেরকে আর বাবাদেরকে এই জন্য বলছি, আপনি যদি চান যে আপনার সন্তান আসলে কিছু একটা হবে, সে ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, সে রাষ্ট্রপতি হবে। আজকে আমাদের এখানে যারা আছেন, এই যে আমাদের যে ছাত্রীরা আছে, ওরা যে কিন্তু এখন খালেদা জিয়ার মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে না, এটার কোনো গ্যারান্টি আছে? হতে পারে না? এখানকার একটা ছেলে যে আমাদের তারেক রহমানের মতো যে প্রধানমন্ত্রী হবে না, সেটাকেই বলতে পারবে, হতে পারে না? অবশ্যই হতে পারে। এই চর্বিটা প্রাইমারি স্কুল থেকে একজন হতে পারে। তার মানে যে প্রত্যেকটা মানুষেরই সম্ভাবনা আছে। একটা জিনিস যেটা আপনাদের মনে রাখতে হবে, পড়াশোনা বা শিক্ষা কেউ আরাম করে কেউ কোনো কিছু করাতে পারে, আপনাকে এটা কষ্ট করেই অর্জন করতে হবে। আমি যেটা বলতেছি, আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি 87, 88, 89 সালের কথা, আমাদের সময় তো বিদ্যুৎ ছিল, আমরা হারিকেনে পড়তাম। সে হারিকেনে এক সময় হচ্ছে তেল শেষ হয়ে যেত, রাত 9টা 10টার দিকে তেল শেষ, আমাদের মা বাবা কিন্তু তেল কেনার সমস্যা ছিল না, আমাদের পড়াশোনা কিন্তু ওইখানে বন্ধ হয়ে গেছে। আমরা যেটা এই কষ্টটা আপনারাও করেছেন। এখন আমরা কিন্তু অনেক অভাব অভিযোগ দিয়ে আমরা স্কুলে যাইতে পারছি না, স্কুলের রাস্তা খারাপ, তারপর হচ্ছে যে স্কুলে শিক্ষক নাই। আমরা যে প্রাইমারি স্কুলে পড়ছি, আমাদের 2জন টিচার ছিল, আমাদের স্কুলে 2জন টিচার ছিল। আমাদের স্যাররা কি করতো, 2 ক্লাসের ছাত্রছাত্রী এক রুমে বসে পড়তে থাক পড়ে আসছে। এখন আমরা যেটা বলছি, মা বাবা হয়ে আপনি যদি মনে করেন যে না, আমার সন্তানকে পড়াইতে হবে, আমার সন্তানকে বড় কিছু করতে হবে, করার একটাই রাস্তা, আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাইতে হবে, স্কুলে পাঠাইতে হবে। এবং আপনি যত কষ্টই করেন, আপনি যদি চান যে আপনি পাঠাবেন, তাহলে পাঠাতে পারবেন। একটাই রাস্তা, আপনি পড়াশোনা করা ছাড়ার বিকল্প কোনো রাস্তা না। এখন যত কষ্ট হচ্ছে বাংলাদেশে, আমরা যখন পড়াশোনা করছি, আপনারা যখন করছেন,
তার চেয়ে এখন দুনিয়া অনেক আগে গেছে না? আমাদের সমাজে বই দিত, কিন্তু সেই বইও কিন্তু অর্ধেক পুরানো অর্ধেক নতুন দিত। এখন তো আমরা বই দিচ্ছি, প্রথম দিনে দিয়ে দিচ্ছি। তারপরে এখন আপনাদেরকে পড়াশোনা করার জন্য কিছু কলম খাতা কিনে করে টাকা দেয় না? টাকাই দেয়। এরপরও আমাদের অনেক সমস্যা আছে। কিন্তু তারপরে একটা কথা হলো, মা বাবা যদি বলে যে আমি আমার সন্তানদেরকে স্কুলে পাঠাবো, তাহলে কোনো সমস্যায় কিন্তু সমস্যা নেই। এই ছাড়া আর কোনো উপায় নেই। আমি সরকার কিন্তু আইন আছে, আমরা যদি আপনি যদি আপনার সন্তানকে স্কুলে না পাঠান, তাহলে হচ্ছে যে ওই আপনাকে কিন্তু শাস্তির আওতায় আনা যাবে। মহোদয় যে চিন্তা করে আপনার কিন্তু জরিমানা করতে পারবে, জেলে দিতে পারবে। হ্যাঁ, অর্থাৎ মা বাবা যদি সন্তানদের না পাঠান, এটা আইনে আছে, কিন্তু সে আইনকে আমরা বাস্তবায়ন করি। এটা কি হচ্ছে বুঝাইতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমি যখন জেলা প্রশাসকে আমার একটা কথা বলেছেন, আমরা জানি আমাদের অনেক সমস্যা, আমাদের অর্থ অনেক কম, আমরা আস্তে আস্তে চেষ্টা করছি। তারপরেও বলেছে যে আমি চেষ্টা করবো, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমি শিক্ষা খাতে বেশি বরাদ্দ দেওয়ার চেষ্টা করি। তাহলে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন শিক্ষা খাতে বেশি দেওয়ার জন্য। এখন আপনি বাবা, আপনি মা, আপনার সন্তান যদি একটু অসুস্থ, আর একটা হচ্ছে যে বই খাতা লাগবে, আপনি কোনটা আগে করেন? আপনি তার বই খাতারও ব্যবস্থা করার চেষ্টা করেন, হয়তো একটা 2 লাখ একটা কিনে দেন। আপনার ডাক্তার কাছে নিতে হবে, আপনি ধরুন বড় বিশেষজ্ঞ ডাক্তার নিতে পারছেন না, কিন্তু এমবিবিএস ডাক্তারের কাছে তো নেন না, মানে সব দিকে চেষ্টা করেন। তারপর হচ্ছে যে আপনি হয়তো ছেলেকে একটা শার্ট কিনে দিতে হবে, আপনি 500 টাকা শার্ট কিনে না, ফুটপাথ থেকে হয়তো 50 টাকা দিয়ে কিনে দেন। চেষ্টা তো করেন, কিন্তু যেটা আগে করা সেটা আগে করেন। তাহলে প্রধানমন্ত্রী তো পুরো দেশ চালাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী পুরো দেশ চালাচ্ছেন না? তাহলে যেটা আগে লাগবে সেটা দিকটা আগে নেওয়া যায়। পুরা যদি আমি সব টাকা শিক্ষায় দিয়ে দিই, তাহলে হসপিটালও চলতে হবে না, এটা হামের টিকা কিনতে হবে না, রাস্তাঘাট করতে হবে না। তো সবকিছুতে যেহেতু আমরা গরিব দেশ, আস্তে আস্তে যাবো, কিন্তু নিয়মটা হলো আমরা আগে শিক্ষাটাকে উন্নয়ন করবো। সরকার শিক্ষা খাতে অনেক কিছু করছে। আমাদের প্রতিটা স্টুডেন্ট বাবদ আমাদের যে টাকা খরচ হয়, মানে আপনি তো এই যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি আছে না, সব জায়গায় অর্থ দিত। তারপরে এই কষ্টের মধ্যেও কিন্তু শিক্ষা খাতে বেশি দিচ্ছে। কেন দিচ্ছেন ভালো করে খেয়াল করেন। আমি ধরেন যে যেই জায়গা থেকে উঠে আসছি, তাহলে আমার মা বাবা যখন এই প্রাইমারি স্কুলে পড়ছে, কষ্ট করছে, টাকা পয়সা ছিল না, গরিব মানুষ। তারপর হচ্ছে যে আমরা যখন পড়াশোনা করতাম, আমাদের সময় যে প্রাইমারি স্কুলে ছিল পেন্সিল দিয়ে লেখা। এখন তো বাচ্চারা 1 উঠলেই কলম দিয়ে লেখে, আমরা প্রায় 3-4 পর্যন্ত পেন্সিল দিয়ে লিখছি। বড় ভাইরা যেটা লিখতো ওইটাকে আবার ইংরেজি দিয়ে মুছে মুছে খাতা আমরা লিখেছি। তারপর হচ্ছে হাই স্কুলে পড়েছি। এখন ধরুন আমি উদাহরণটা দিচ্ছি এই জন্য, আমার পাশে যে আমার প্রতিবেশী যারা ছিল, চাচাতো, খালাতো, ফুফাতো ছিল না, ওদের সবার অবস্থা আমাদের চেয়ে ভালো ছিল। মানে এতটা বড় লোক ছিল না, মানে আমরা করি তারাও করি, ওরা আমাদের চেয়ে একটু ভালো করে ছিল, একটু বেশি। মনে করেন ওরা যদি 6 মাসে 1 মাসে মাংস খাইতে পারলে, আমরা হয়তো বছরে একবার খাইতে পারতাম কোরবানির সময়, ওরা মাসে একবার খেতে পারতো, ওরাও করি। কিন্তু ধরেন আমার মা বাবা আমাকে কষ্ট করে পড়াশোনা করেছে, কিন্তু ওরা আসলে ওই হাই স্কুল করে 6-7 করে আর পড়াশোনা করেন। কেউ যে 8-9 পাস করার পরে ওই পাকিস্তান পাঠাইছে, যার টাকা পয়সা ইনকাম করে, পাকিস্তান থেকে ইনকাম করে আসছে, এখন এলাকার দোকানে ভাই ওই চায়ের দোকান চালাচ্ছে। কেউ হয়তো হচ্ছে যে ওই ছোটখাটো পোল্ট্রি ফার্মের সাথে জড়িত আছে। কিন্তু আমার বাবা মা কষ্ট করে আমাকে কি করছে, পড়াশোনা করাচ্ছে। আমি আপনাকে ওই জিনিসটার কথা বলছি। কষ্ট মানুষের জীবনে থাকবেই, থাকবে না? কষ্ট ছাড়া কি আছে পৃথিবীতে? কেউ আছে? আরে আল্লাহ আমাদেরকে কি করছে, পৃথিবীতে পাঠিয়েছে কষ্ট করার জন্য। আরাম করবো কোন জায়গায় আমরা? পরের জীবন। তাহলে কষ্ট করে আপনি যে কষ্ট করছেন, আপনার এই কষ্টটা কে, মা বাবা কেন কষ্ট করে? আমার মা বাবা কেন কষ্ট করছে? আমার মা বাবা, আমার মা বলতেছে যে তুমি, আমি বলছি তুমি যে কষ্ট করছো, এই থেকে আমরা বিদেশ চলে যাবো, না কষ্ট করার দরকার নেই। তা আমার মা বলছে, আমি মা কি বলছে, তুমি তাহলে কি চাও? তাহলে আমি কি মানে বড় হয়ে তোমার জন্য অনেক বিল্ডিং করে দেবো, টাকা পয়সা নিয়ে আসবো, গাড়ি কিনবো? না, আমার অবস্থা আমি এটা চাই। আমি বলছি তুমি কি চাও? আমি বলছি আমি দেখতে চাই যে আমার ছেলেকে আমি পত্রিকা পাতায় দেখতেছি। আমি পত্রিকা পাতায় কি দেখবো? আমি এই নেতা হবো? আমি কি রাজনীতি করবো? মন্ত্রী মিনিস্টার হবো? না, ওইটাও চাই। আমি চাই যে আমার ছেলে মানুষের জন্য কাজ করে। তুমি ছোটকালে কষ্ট করছো, তুমি পড়াশোনা কষ্ট করে করছো, তুমি মানুষের কষ্টটা লাগাও, তাহলে ওটাতে আমি শান্তি পাবো। প্রত্যেকটা মা বাবা কিন্তু এইটাই চায়। আসলে সে টাকা চায় না, সন্তানের কাছে টাকা চায়। ওদের কাছে আপনার বলেন বড় হয়েছি মানে অনেক টাকা এনে দিবি, এটা তো বলেন না।
আপনি চান যে আপনার সন্তান একটা হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। আমি শুধু আপনাদের একটু কথা বলি, আপনাদের যারা স্ত্রী আছে বা আপনাদের পুত্রবধূ যারা আছে, ওরা যখন বিয়ের পরে যখন কনসিভ করে, সন্তান জন্ম দেয়, আপনারা তাদের কাছে ডাক্তার কাছে নেন না? নিয়ে যান তো। তখন কোন ডাক্তার কাছে নেন? ধরো আমি গাইনি ডাক্তার, আমি পুরুষ একজন আছি আর মহিলা একজন আছে, মহিলা ডাক্তার কাছে নেবেন না পুরুষ ডাক্তার কাছে? মহিলা ডাক্তার কাছে নেবেন না কেন বলেন তো? কারণ এটা মহিলাদের বিষয়, মহিলারাই কি বলবে, ভালো বুঝবে। পুরুষ ডাক্তার তো আসলে মহিলারা, একটা মহিলা সবকিছু শুনতে পারবে না। এখন ভালো মতো খেয়াল করেন, তাহলে ওই মহিলা ডাক্তার হইতে হইলে কি 6, 7, 8, 9 পড়াই আমি বিয়ে দিয়ে দিলে কেউ ডাক্তার হয়ে যাবে? ডাক্তার হওয়ার জন্য কি করতে হবে? তাই কলেজে যেতে হবে, কলেজ পাস করে মেডিকেল কলেজে চান্স পাইতে হবে না? তাহলে যিনি ডাক্তার হচ্ছেন উনি অনেক জ্ঞানী মানুষ না? তাহলে জ্ঞানী। এখন আপনি যদি আপনার বাচ্চাটাকে 6, 7, 8, 9 ভর্তি করায়, পাস করায় যদি বিয়ে দিয়ে দেন, ডাক্তার কে হবে? ডাক্তার কে হবে? তো ডাক্তার হবে না, তাহলে তো চিকিৎসা কারা দিয়ে করাবেন? পড়াইতে পারবেন। তাহলে যে জিনিসটা হলো আপনাদেরকে আমরা যেটা বোঝানোর চেষ্টা করতেছি, আপনার সন্তানকে আপনি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান, স্কুল কলেজ মাদ্রাসায় পাঠান। পাঠালে আপনার একটা ভবিষ্যৎ আছে। আমাদের ঠাকুরগাঁয়ে আত্মহত্যার হার বেড়ে গেছে না? কারা আত্মহত্যা করছে? ওর আসলে নলেজটা নাই। কোন সমস্যাই সমস্যা না, সমস্যাটা প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে। তার জ্ঞান বুদ্ধি, বিদ্যা বুদ্ধি কম থাকাতে সে মনে করছে আমার আর বেঁচে থাকার দরকার নাই। কেউ কেউ হচ্ছে যে টাকা পয়সা কি করছে, লোন নিয়ে জমা দিতে পারছে না, আত্মহত্যা করে। তাহলে মূল কথা হচ্ছে আপনাদের সমাজে এখন মাদক সেবী আছে না অনেক, গাঁজা খায়, ইয়াবা খায়, ম্যাক্সিমাম দেখেন যেগুলো পড়াশোনা করে না। সে যদি পড়াশোনা করতো তাহলে কিন্তু এই কাজটা করতো। মেইন কথা হচ্ছে যে আপনার সমস্যার গোড়া হলো যে আমাদের পড়াশোনা আমরা করছি, অর্থাৎ আপনার এখানে আপনারা পাঠাইছেন, কিন্তু আপনার এলাকার আশেপাশে দেখেন অনেকেই স্কুলে পাঠাচ্ছে না। প্রাইমারি স্কুলগুলোতে বাচ্চারা নাই, মাধ্যমিক স্কুলগুলোতে নাই, কলেজে নাই। কারণ আপনি যদি মনে করেন না আমার মেয়ের তো আমি পাঠাইছি, শুধু আপনার মেয়েকে পাঠাইলে হবে? আপনার মেয়েকে আপনি পাঠাইছেন, আপনার প্রতিবেশীর ছেলে মেয়ে তো যায় নাই, সেই স্কুলে গেলে সে খারাপ সঙ্গের সাথে মিশলো, সে মাদক খাইলো, তাহলে আপনার মেয়ে কি নিরাপদ থাকবে? এই জন্য আমাদের সমাজের জন্য কাজ করতে হবে। আমরা এই যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার, আমাদের যে মন্ত্রী মহোদয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের একটাই কথা যে আমাদের ছেলে পেলেগুলোকে শিক্ষিত করতে হবে, আপনি এটার জন্য কাজ করেন। আর আপনাদের এলাকায় এখন রাস্তাঘাট, অন্য কলেজ, এগুলো সমস্যা হবে না। দেখবো যে আমি 1 বছরের মধ্যে আপনার রাস্তাঘাটের কাঁচা সবই পাকা হয়ে যাবে। আপনার রাস্তাঘাট হবে, ইউনিভার্সিটি হবে, মেডিকেল কলেজ হবে। এই ইউনিভার্সিটিতে কে পড়বে? তাহলে আপনাদের ছেলেমেয়েদের পড়াইতে হলে তাকে তো স্কুলে পাঠাইতে হবে, মাদ্রাসা পাঠাইতে হবে। তো সেই স্কুল, মাদ্রাসা, কলেজ পার হয়ে তো ইউনিভার্সিটিতে যাবে। তা আপনার এখানে ইউনিভার্সিটি হবে, আপনার বাচ্চারা যদি শিক্ষিত না হয়, এই ইউনিভার্সিটিতে অন্যান্য এলাকার মানুষ এসে পড়বে, মেডিকেল কলেজে অন্যান্য এলাকার মানুষ এসে পড়বে। আপনার ছেলে মেয়েরা তখন হয়তো ছোটখাটো কাজই করতে হবে, রাস্তার কাজ করতে হবে। এই জন্য আপনাদের আমরা যে প্রধান যেটা বলছি যে বাচ্চাদের স্কুলে পাঠান, স্কুলের যত সমস্যা এগুলো আমরা আগে দেখছি। আপনার যদি পড়াশোনা করাইতে কোনো সমস্যা হয়, আমরা এটা আগে দেখব। আমি আজকে আর আপনাদের কথা বলাচ্ছি না, আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট করছি, আমরা বাংলাদেশে অন্যান্য অনেক জেলার চেয়ে ঠাকুরগাঁ পিছিয়ে আছি শিক্ষায় আমরা পিছিয়ে আছি। এখন আমাদের যে উন্নয়ন, রাস্তাঘাট, হসপিটাল, এগুলো হয়ে যাবে, এগুলো খুব দ্রুত হয়ে যাবে। কিন্তু এই উন্নয়নটাকে যদি আমরা ধরে রাখতে চাই, আপনি যদি চান যে আপনার মেয়েটা বড় হয়ে একটা দেশের জন্য কিছু করুক, আপনার ছেলেটা বড় হয়ে কিছু করুক, এখন যে কষ্টটা একটু করেন। আপনাদের আমি একটা অনুরোধ জানাই, আপনারা ভুট্টা সিজন আসলে, ধান কাটা সিজন আসলে, ধান কাটানোর সিজন আসলে বাচ্চাদেরকে আর স্কুলে পাঠান না। না, চর্বিটা গাড়িতে এখানে পাঠাচ্ছে, ঠাকুরগাঁয়ের মধ্যে কিন্তু এটা অনেক কম, মানে ম্যাক্সিমাম স্কুলে বাচ্চারা যাচ্ছে না। আপনি আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশীকে এটা বলবেন যে আপনি নিজে কিছু কষ্ট করে কাজ করেন। এখন ফোন দেয়, এই স্কুল ফোন দেয়, অনেক স্কুলে তো ফোন দিচ্ছে না, টিচারদের বেতন নাই। এখন আপনি শুধু নিজে বড় হইলে হবে না, কারণ আমাদের প্রতিবেশীদেরকে বড় করতে হবে। সারা পৃথিবীর দিকে তাকান, সবাই যখন একটা দেশ যখন বড় হয়, আমেরিকা যে এখন সারা পৃথিবীকে নেতৃত্ব দেয়, সৌদি আরব যে এখন আমাদেরকে সাহায্য করে, ওরা কি শুধু একজনে শিক্ষিত না, সবাই শিক্ষিত। আমেরিকা কিন্তু সবাই শিক্ষিত, সবাই ওরা একসাথে বড়। ওখানে যারা কৃষক তাদেরও 2-4টা করে গাড়ি আছে,
গাড়ি চালাই গিয়ে তারপরে কৃষি কাজ মেশিন দিয়ে। তা আমরা যখন পুরা দেশটা যখন আমরা সবাই মিলে শিক্ষিত হবো, আমরা মনে করি আমি যদি বড়লোক হয়ে যাই তাহলে গরিব হবে কে? একসাথে সবাই আমরা বড়লোক হইতে পারি, মানে ধনী হইতে পারি। তাহলে সবাই যদি আমরা একসাথে কাজ করি, আর মনে রাখবেন আমরা অনেক সময় মনে করি যে সরকারের কাজ, যে ওই স্কুলে বাচ্চারা যাচ্ছে না, অমুক স্কুলে টয়লেটটা নষ্ট হয়েছে, সরকারের কাজ। সরকার কি? সরকার তো আমরা সবাই, মাননীয় প্রধানমন্ত্রী হইতে শুরু করে আপনি নিজে, আমি, আমার ওই যে আমাদের এই যে বেবি, ও সরকারের, ও যে স্কুলে আসতেছে ও সরকারি কাজ করতেছে, মানে আমি দেশকে ডেভেলপমেন্টের জন্য কাজ করছি। আমার স্কুলে একটা টয়লেট অকেজন হয়ে আছে, এখন আমি টাকা দিতে পারছি না ঠিক করার জন্য। আপনারা যদি অভিভাবকরা সবাই বলেন যে আমরা 2 টাকা করে দিয়ে 5 টাকা করে দিয়ে ঠিক করে দেবো, এটা সরকারি তো কাজ হলো, তাহলে এটা উপকারটা কে ভোগ করবে? আপনার সরকার দায়িত্ব করবে। আপনার প্রতিবেশী কোন একটা বিপদে পড়ছে, সেই হসপিটালে যেতে পারছে না, বা বাচ্চাটাকে স্কুলে যাওয়ার জন্য কলম কিনে দিতে পারছে না, কাগজ কিনে দিতে পারছে না, আপনি কিনে দিলেন, আপনার তো সব হবে। কারণ আপনার প্রতিবেশীর সন্তানকে যদি আমরা একটা কলম কিনে দিলেন, সেই কলম দিয়ে যে যতদিন লিখবেন আপনার আমলার সব লেখা হয়ে থাকতে হবে না? সব তো লেখা হয়ে থাকবে, এটা সব ধর্মেই আছে। আপনি ইসলাম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান, সবারই বলা, আপনি ভালো কাজ করলে ওইটার পরিমাণ আপনি পাবেন। তো সবচেয়ে বড় কথা, আমরা সবাই কষ্ট করছি, কিন্তু আমরা যদি একটা জায়গায় যদি মনোযোগ না দিই, তাহলে আমরা কোনো জায়গায় আমরা ঠিক হতে পারবো না। আপনারা যতই বলেন স্যার আমাদের মাদক এই সবাই বেঁধে ফেলেন, আমি সবাই বেঁধে ফেললাম, ধরেন এখানে 2000 লোক নেশা করে ধরে ফেললাম, লাভ তো নেই, পরের দিন আরো 2000 নেশা করে। বাল্য বিয়ে কারা করছে? আপনাদের মেয়েদেরকে তো আমরা বিয়ে দিচ্ছি না, বাল্য বিয়ে দিচ্ছে আপনি, বাবাই তো বিয়ে দিচ্ছেন, মাই তো দিচ্ছেন, খেয়াল করেন, বিয়ে দিচ্ছেন, আবার 1 লাখ টাকা যৌতুক দিচ্ছেন, 3 মাস পরে পিটাই আবার পাঠাই দিচ্ছে, বলছে আবার পিটাইলে আবার দিবে, ভুট্টা বিক্রি করে আবার দিবে। তাহলে ওই যে ছেলেটা বিক্রি মানে যৌতুক চাচ্ছে, তার বাবা তো তাকে শিক্ষিত করে নাই। আবার খেয়াল করেন, সে ছেলের বউয়ের বাড়ির থেকে কি নিচ্ছে? যৌতুক নিচ্ছে। নিজের মেয়েটাকে বিয়ে করতে আবার সে আবার 2 লাখ টাকা দিচ্ছে। আলটিমেটলি সেও কি লাভের মধ্যে আছে? সে নিজেও কষ্টের মধ্যে আছে। দেখেন, আপনিও কষ্টের মধ্যে, আপনার ব্যয়ও কষ্টের মধ্যে, তাহলে লাভে কে আছে? কেউ লাভে নেই। কিন্তু আমরা শুধু একটা কাজ করি, সেটা হলো আমরা স্কুলে পাঠাইনি সন্তান। যদি আমি স্কুলে পাঠাইতাম, সে যদি শিক্ষিত হতো, সে যদি একটা কাজ শিখতো, তাহলে সে বাল্য বিয়ে করতো না, সে নেশা করতো না, সে একটা ভালো কাজ করতো, সে আপনার জন্য অবদান রাখতো, শ্বশুরের জন্য রাখতো, এলাকার জন্য রাখতো, পুরো দেশের জন্য রাখতো, পৃথিবীর জন্য রাখতো। আজকে একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুরো ঠাকুরের জন্য কাজ করছে না, পুরো বাংলাদেশের জন্য কাজ করছে না। এখন ঠাকুরের সন্তান দেখাতে আপনারা বেশি স্যালারি পাচ্ছেন, কিন্তু সারা বাংলাদেশের জন্য তুমি কাজ করছো। তাহলে আপনি যদি আপনার সন্তানটাকে শিক্ষিত করেন, সে সারা পৃথিবীর জন্য এসে পেতে পারে। এখন আমরা সরকারের সাধ্য অনুযায়ী আপনার পাশে আছি। আমি আপনাদের এতটুকু কথা দিতে পারি, আপনার সন্তান মানে টাকা পয়সা বা কোনো অভাবের কারণে পড়াশোনা করতে পারে না, এটা আমি জানলে আমি ওটা দূর করবো, কারণ আমার সরকার আমাকে সেই দায়িত্বটা দিয়েছে। আমাদের মন্ত্রীমণ্ডল আমাদের অনেক দেরি হয়ে গেছে, আমরা এখন ব্যাগগুলো দিয়ে খাওয়ার ব্যবস্থা আছে স্যার, বাচ্চাদেরকে আমরা খাওয়া দাওয়া দিব, গার্ডিয়ানদের আমরা ব্যবস্থা করতে পারি না, ওই যে সামর্থ্য অনুযায়ী আমরা বাসায় নিয়ে খেয়ে নেব। আসসালামু আলাইকুম। আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সকল নেতৃবৃন্দর প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা এই স্কুলের যে মহাসমাবেশটি করেছি, আমাদের ইউনো মহোদয় স্যার আমাদেরকে একটি সুন্দর দিক নির্দেশনা দিয়েছে, জেলা প্রশাসক স্যারের আমাদের কাছে নিয়ে আসছে। আমরা একবারে প্রত্যন্ত অঞ্চলের স্কুল হলেও আমরা চেষ্টা করছি। 2011 পাঠদান অনুমতি পেয়েছি স্যার, 13 সালে জাতীয়করণ, 2022 জাতীয় শ্রেষ্ঠ বিদ্যালয়, 2023 গুণী শিক্ষক হিসাবে রাষ্ট্রপতি পদক প্রাপ্ত। আমরা চাইবো স্যার, এই কোমলমতি শিশুদের, গ্রামে গঞ্জে অনেক মেধাবী ছাত্র আছে, তাদেরকে সুশিক্ষিত করার জন্য আজকে আমরা এই বিদ্যালয়টি গড়ে তুলছি। আমাদের গ্রামে কোনো বিদ্যালয় ছিল না, আমাদের রাজনীতিবিদরা রয়েছে, আমাকে যথেষ্ট সহযোগিতা করছে ওনারা। তাই আমি এই কোমলমতি শিশুদেরকে নিয়ে তিলে তিলে গড়ে উঠছি। আমাদের এই বিদ্যালয়টি মডেল হিসাবে ঘোষণা দিয়েছে এই 26-এর প্রথম দিকে, জানুয়ারির দিকে আমরা ইউনিয়ন পর্যায়ে মডেল ঘোষণা পেয়েছি। আমরা ডিসি স্যারের কাছে অনুরোধ করব যে আগে ডিসি মহোদয় আমাদের প্রোগ্রামে এসে উনি একটি হল রুম দিতে চাইছিলেন অভিভাবকদের জন্য এবং মহাসমাবেশ করার জন্য।
আমাদের এই অভিভাবকরা অতি আগ্রহে 11টা থেকে বসে আছে সুন্দরভাবে। তারা অনেকেই চলে গেছে, তাদের যেহেতু একটি গ্রামের বড় হাট, এই জন্য অনেকেই চলে গেছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে সকলকে উপস্থিত করতে পারি নাই, দীর্ঘক্ষণ দেরি হওয়ার কারণে। স্যার গুরুত্বপূর্ণ কথা বলবে, স্যারের কথাগুলো আমরা শুনবো। স্যারের দিক নির্দেশনা বলে আমরা স্যারের মতো অফিসার এখানেই তৈরি করব, কারণ প্রত্যেকটি গ্রামে গঞ্জে ভালো মেধাবী ছাত্রছাত্রী রয়েছে। আমরা চাইবো যে স্যারের হাত ধরে আমরা প্রত্যেকটি শিশুকে স্বাবলম্বী করে, সুশিক্ষিত করে সমাজকে সুন্দরভাবে গড়ব। আমরা আমাদের রাজনীতিবিদদের কাছে অনুরোধ করব, আমরা খেলাধুলায় বিভিন্নভাবে ইউনিয়ন পর্যায়ে প্রায় 15 সাল ধরে একাধিকভাবে চ্যাম্পিয়ন হয়েছি। উপজেলায় 2বার চ্যাম্পিয়ন, জেলায় 1বার চ্যাম্পিয়ন। আমরা কোমলমতি শিশুদের গণিতে আমাদের শ্রেষ্ঠ হয়েছে বেশ কয়েকবার, রংপুর পর্যন্ত গেছে। আমরা চাইবো স্যারের কাছে শিক্ষা সামগ্রী আজকে দিয়ে আমাদের কোমলমতি শিশুদের সুশিক্ষিত করার জন্য স্যার যে দৃষ্টান্ত রাখলো, আমরা স্যারের কাছে চিরকৃতজ্ঞ। আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমরা স্যারের এই সুন্দর দিকগুলো উপহার পাওয়ার কারণে আজকে কোমলমতি শিশুদের যখনই অনুসার দিতে বললো যে ওদের ব্যাগ দিয়ে দাও, এক একজন আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে তাদের পেন্সিল বক্স দেখে এবং পট দেখে, স্যার টিফিন বক্স পেয়ে। এই আনন্দিত হয়ে বাচ্চারা আজকে সবাই বিমুখিত হয়েছে। আমরা চাইবো যে স্যারের সুন্দর কথাগুলো শুনবো, আর আমরা এই পরিবেশটি গড়ে তোলার লক্ষ্যে দৃষ্টিনন্দন করতে চাই। গ্রামকে সবাই অবহেলা করে, তাই আমরা গ্রামকে আঁকড়ে ধরে দেশের শেষ প্রান্তরে থেকেও আমরা একটা রূপরেখা তৈরি করছি। আমরা চাইবো আমাদের ক্যাম্পাসটি একটি স্যারকে ঘুরে দেখাবো। আমরা একটি লাইব্রেরি করছি, স্যারের হাত দিয়ে উদ্বোধন করাবো। বিচারপতি মেয়ে 200 বই দিচ্ছে, ইউনো স্যার দিচ্ছে, আগের এডিসি স্যার 40টি বই দিচ্ছে। তা আমরা ধীরে ধীরে লাইব্রেরিটি গড়ে তোলার জন্য স্যারের মাধ্যম দিয়ে আমরা ওইটি করব, কারণ বই পড়লে মানুষ ভালো কিছু করতে পারে এবং মোবাইল থেকে বিরত রাখার জন্য আমরা এই লাইব্রেরিটি গড়ে তোলার কাজ করছি। আমরা স্যারের হাত দিয়ে এটি উদ্বোধন করে আমাদের কোমলমতি শিশুদের গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাব এবং অভিভাবকরা আমাদের স্বতঃস্ফূর্তভাবে, যদিও সীমান্তবর্তী এলাকা, সব অভিভাবকরা এখানে ডাকলেই আসে স্যার। তারা মনোযোগ সহকারে আমাদের স্কুলের কোনো ক্ষয়ক্ষতি করে না। আমাদের নেই নৈশ নেই পিয়ন। আমরা চাই যে আমাদের স্টাফ মাত্র 5 জন। আমরা স্যারের কাছে অনুরোধ করব কমপক্ষে আরো 4 জন শিক্ষক দিলে আমরা শিক্ষার মান আরো ভালো করতে পারবো। এবং আমি ইউনো স্যারকেও আবেদন করছি, স্যারের ডিজি স্যারের আজকে যদি সশরীরে পাইছে, আমাদের অভিভাবকগুলো কিছু কথা বলতে চাই, যদিও সময় নেই। স্যার 2-1 মিনিট হয়তো বা শুনবেন। আমরা চাইবো যে আপনার হাত ধরে আমরা শিক্ষাকে এমনভাবে একটা রূপরেখা দিব, ঠাকুরগাঁ জেলা যেন শিক্ষানগরী হয়ে গড়ে তোলে, এই আশা ব্যক্ত করে সকলকে সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যে আমাদের জেলা থেকে, আমাদের জেলার যে অভিভাবক, আমাদের জেলা প্রশাসক স্যার, যাকে আমরা সবাই ডিসি স্যার বলে চিনি, ডিসি স্যার এসেছেন আপনাদের কাছে। দেখেন একেবারেই গ্রামে। তো আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের উপজেলা আর একটা মিটিং ছিল, আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, সময়টা একটু বেশি হয়ে গেল, তার জন্য আমাদেরকে একটু ক্ষমা করবেন। তো আমি বেশি কথা বলবো না, অল্প কয়েকটা কথা বলবো। আমি প্রথম যেদিন যোগদান করি ওই দিন ডিসি স্যারের রুমে নর্মালি একজন ইউনো যোগদান করলে ডিসি স্যার কিছু নির্দেশনা দেন। আমি প্রথম যেদিন যোগদান করেছিলাম ডিসি স্যার বলেছিল যে তোমার এখানে যাও, মনে হয় শিক্ষার দিক থেকে একটু পিছায় আছে, যেহেতু রিমোট অঞ্চল, তুমি শিক্ষায় মন দিবা, শিক্ষার এটা তুমি যদি মন দিতে পারো তাহলে তুমি বুঝবো যে তুমি ভালো কাজ করছো। তারই ধারাবাহিকতায় ডিসি স্যারের উৎসাহের কারণেই আজকে এই যতটুকু ক্ষুদ্র একটা চেষ্টা করেছি। এইখানে আমরা যতগুলো স্টুডেন্ট আছে সবার জন্যই আমরা এই ব্যাগ আর যে উপকরণগুলো আছে সবার জন্যই আছে। আমরা সময় স্বল্পতার কারণে হয়তো সবাইকে দিতে পারবো না, প্রধান শিক্ষকের কাছে সবগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে, উনি আপনাদেরকে বুঝিয়ে দিবেন। আর দ্বিতীয় একটা কথা বলবো যে এখানে আপনাদের দেখেন ডিসি স্যার এসেছেন, আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন। তো একটা বিষয় আমি অভিভাবকদেরকে থাকতে বলেছিলাম একটাই কারণে, যে আপনাদেরকে স্বপ্ন দেখতে হবে আপনাদের বাচ্চাটাকে নিয়ে। একটা কথা আছে না, মানুষ তার স্বপ্নের সমান বড়। সেই স্বপ্ন না দেখতে পারলে আপনার বাচ্চাটা মানুষ হবে না। আপনার ওই স্বপ্ন, যে স্বপ্নই দেখবেন, আমি এখানে বলে যাচ্ছি ইউনো হিসাবে, আপনি যে স্বপ্নই দেখবেন আপনার বাচ্চা তাই হবে। এই স্বপ্নটা কিন্তু যে ঘুমের ঘরে দেখলে হবে না, এই স্বপ্নটা এমন ভাবে দেখতে হবে যে স্বপ্নটা আপনাকে ঘুমাতে দেবে না, তাই না? তাইলে বাচ্চাটাকে ওইভাবে মানুষ করতে হবে। আপনাকে দেখাইতে হবে যে আজকে এই স্বপ্নটাকে ওই বাচ্চার ভিতরে লালন করতে হবে, যে একজন জেলা প্রশাসক কেমন হয়, একজন গণ্যমান্য ব্যক্তিবর্গ এইরকম হয়, একজন টিচার, একজন শিক্ষা অফিসার, তারা এইরকম হয়, তারা আসলে মানুষ সম্মান করে,
তারা বিভিন্ন মানুষ, অন্য মানুষকে সহযোগিতা করার সুযোগ আছে তাদের। এই বিষয়গুলো তাদেরকে লালন করাতে হবে, তাদের ভিতরে ধারণ করাতে হবে। তো আমি বেশি কিছু বলবো না, আপনারা ডিসি স্যারের কাছ থেকেই কথা শুনবেন, উনি আপনাদের নির্দেশনা দিবেন। ডিসি স্যারের প্রথম একটা কথাই সব জায়গায় বলে থাকেন যে আমাদের যত সমস্যা আছে সেই সমস্যার মূল সমস্যা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে আমরা পিছাই। আমাদের যদি শিক্ষায় আমরা আগায় যেতে পারি তাহলে দেখবেন আমাদের সকল সমস্যা ধীরে ধীরে সব সলভ হয়ে যাবে। তো আমরা চাই শিক্ষাটাকে আরো 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 উন্নত করতে। এটা আমরা চাই, আমরা আশা করি যে ডিসি স্যারের যে চেষ্টা, আমাদের যদি চেষ্টা থাকে আমরা এটা পারবো শিক্ষাটাকে ওই পর্যায়ে নিয়ে যেতে, আর হরিপুরের তথা আমাদের ঠাকুরগাঁয়ের সারা বাংলাদেশেরই উন্নয়ন করতে। ধন্যবাদ সবাইকে। আমি ডিসি স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, এটা একেবারে বর্ডার অঞ্চলে আপনি যে এখানে আসছেন, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। আমরা আজকে আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।